গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম এরিক মারিয়া রেমার্কের উপন্যাস অল কোয়েট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। পড়ছি এর চতুর্থ পর্ব। প্রায় বেলা দুপুর হয়েছে। সূর্য প্রখর হয়ে ওঠে। আমাদের কপাল বেয়ে ঘাম গড়িয়ে চোখে এসে পড়তে থাকে। জামার হাতায় করে ঘাম মুছি, তার সঙ্গে রক্তও আসে। অবশেষে ওরই মধ্যে একটা ভালো রকম ট্রেঞ্চে এসে পৌঁছই। এখানে আমাদের দিক থেকে প্রতি আক্রমণের জন্যে সব তৈরি রাখা হয়েছে। এই ট্রেঞ্চে আমরা আশ্রয় গ্রহণ করি। আমাদের সমস্ত কামান একসঙ্গে ছোড়া শুরু হয়। শত্রুদের আক্রমণ চেষ্টা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের দিকে যারা তেড়ে আসছিল তারা আর এগুতে পারে না। আমরা তৈরি হয়ে থাকি। যেমন দেখি আমাদের কামানের মুখ উঁচু করে আরও ১০০ গজ পাল্লা বাড়িয়ে দেওয়া হলো, সেই সঙ্গে আমরাও এগুতে থাকি। আমার পাশেই একজন লান্স কর্পোরালের মাথা ছিঁড়ে বেরিয়ে চলে গেল। তার কাটা গলা দিয়ে রক্ত ফিনকি দিয়ে ছুটতে থাকল। সেই অবস্থাতেই তার কন্ধকাটা ধরটা ২-৪ পা ছুটে গেল। শত্রুরা হটে গেছে। হাতাহাতি লড়াই আর হল না। আমরা আবার এসে আমাদের খণ্ড বিখণ্ড ট্রেঞ্চে পৌঁছলুম। সেটাও পেরিয়ে গেলুম। হায় রে, আবার এই ফিরে আসা! ট্রেঞ্চের ভিতরকার আশ্রয়গুলো দেখে বড় লোভ হয় ওইখানে গুঁড়ি মেরে লুকিয়ে বসে থাকি, কিন্তু তা হবার নয়। এই বিভীষিকার মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি আমরা যন্ত্রচালিতের মতো না হতুম, তো অবসন্ন দেহ মন নিয়ে ওই মাটির মধ্যে লুকিয়ে পড়তুম। আমাদের আর শক্তি নেই, তবু কিসে যেন আমাদের উন্মত্ত ক্রুদ্ধ করে সামনের দিকে ঠেলে নিয়ে চলেছে। আমরা মারব, কারণ ওরা এখনো আমাদের মারাত্মক শত্রু। ওদের বন্দুক, ওদের বোমার লক্ষ্য আমাদের দিকে। আমরা যদি ওদের ধ্বংস না করি, ওরা আমাদের ধ্বংস করবে। আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। টাল খেতে খেতে লাফ দিয়ে আমরা চলেছি। আহত ছিন্ন ভিন্ন সৈনিকেরা মাটির উপর পড়ে রয়েছে। তারা চিৎকার করে কেঁদে আমাদের পা জড়িয়ে ধরতে চায়, কিন্তু উপায় নেই। আমরা তাদের ডিঙিয়ে চলে যাই। পরের জন্য সহানুভূতি আমাদের মন থেকে সম্পূর্ণ মুছে ফেলেছি। যখনই আমাদের চোখের ওপর একজন মানুষের মূর্তি পড়ে, আমরা নিজেকে সংযত করতে পারি না। আমাদের আর চেতনা নেই, যেন মরে গেছি। তবু যেন কোনো জাদু মন্ত্রে এখনো আমরা ছুটতে পারি, আর পারি হত্যা করতে। একজন তরুণ ফরাসি সৈনিক পিছিয়ে পড়েছিল। সে ধরা পড়ল। সে ভয়ে তার হাত লুকিয়ে ফেলে। এক হাতে তখনও সে পিস্তল ধরে আছে। ও কি গুলি করতে চায়, না ধরা দিতে চায়? একটা কোদালের ঘায়ে তার মুখ দুফাক হয়ে যায়। দ্বিতীয় একজন এই দেখে ছুটে পালাতে যায়। তার পিঠের মধ্যে একটা সঙ্গিন প্রবেশ করে। সে হাত পা ছুঁড়ে চিৎকার করতে করতে শূন্যে লাফিয়ে ওঠে। তৃতীয় একজন বন্দুক ছুঁড়ে ফেলে দিয়ে জড়সড় হয়ে হাতে চোখ ঢেকে বসে পড়ে। তাকে বন্দি করে পেছনে রেখে যাওয়া হয় আহতদের বহন করে নিয়ে যাওয়ার জন্যে। পশ্চাদ্ধাবন করতে করতে হঠাৎ আমরা শত্রুদের লাইনে এসে পৌঁছই। পলাতক শত্রুদের এত পায়ে পায়ে আমরা অনুসরণ করে যাই যে তারা পৌঁছাবার সঙ্গে সঙ্গে আমরাও পৌঁছই। কাজেই শত্রুরা ভালো করে মেশিনগান ছোড়বার সুযোগ পায় না। আমাদের সৈনিকেরা খুব কমই মারা পড়ে। শত্রুদের একটা মেশিনগান গর্জে ওঠে, কিন্তু সঙ্গে সঙ্গে বোমার ঘায়ে সেটা স্তব্ধ হয়ে যায়। তাহলেও ২ সেকেন্ডেই আমাদের দলের ৫ জনের পেটে গুলি লেগে যায়। কার্ট তার বন্দুকের কুদয় করে একজন অনাহত মেশিনগানওয়ালার মুখ থেতো করে দেয়। আর যারা ছিল তারা বোমা বার করবার আগেই আমাদের সঙ্গিনে গাঁথা হয়ে যায়। তারা মেশিনগান ঠান্ডা করবার জন্য যে জল রেখেছিল আমরা প্রাণ ভরে খেয়ে নিই। কাঁটার বেড়ার উপর কাঠের তক্তা ফেলে আমরা ট্রেঞ্চের মধ্যে লাফিয়ে পড়ি। ভেস্টুস একজন বিরাটাকায় ফরাসির ঘাড়ে কোদারির এক কোপ দেয়, তারপর হাত বোমা ছোড়ে। আমরা একটা ছোট প্রাচীরের আড়ালে কয়েক সেকেন্ডের জন্য গা ঢাকা দিই। তারপরই আমাদের সামনের ট্রেঞ্চের সমস্ত অংশটা খালি হয়ে যায়। আর একটা বোমা ছুঁড়ে যাবার একটা রাস্তা পরিষ্কার করে ফেলি। আমরা ছুটে যাবার সময় গোফার মধ্যে কয়েকটা করে বোমা ফেলে দিয়ে চলে যাই। মাটি কেঁপে ওঠে। বোমা ফাটার শব্দ যেন চাপা পড়ে যায়। থলথলে মাংসের স্তূপের উপর আমরা পা পিছলে পড়তে থাকি। আমি একটা ফাঁসা পেটের উপর হুমড়ি খেয়ে পড়ে যাই। দেখি পেটটার উপর একটা পরিষ্কার তকতকে নতুন অফিসারের টুপি। যুদ্ধ থেমে যায়। শত্রুদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারব না। আমাদের গোলা বর্ষণের আড়াল দিয়ে আমাদের নিজের জায়গায় ফিরে যেতে হবে। যেই এই কথা মাথায় এলো, সঙ্গে সঙ্গে কাছাকাছি যে গোফা পেলুম তার মধ্যে আমরা ঢুকে পড়লুম। তারপর তাড়াতাড়ি যা কিছু খাবার হাতের কাছে পেলুম তুলে নিলুম, বিশেষত কর্নড বিফ এবং মাখন। বেশ নিরাপদেই আমরা ফিরে আড্ডায় পৌঁছই।
শত্রুর তরফ থেকে আর আক্রমণ আসে না। পুরো ১ ঘন্টা কারো মুখে আর কথাও নেই। সকলেই জিরোতে থাকে। আমরা এত শ্রান্ত হয়েছি যে প্রচণ্ড খিদে পাওয়াতেও কেউ খাবার কথা ভাবিনে। তারপর ক্রমে ক্রমে আমরা আবার মানুষের মতো হই। সারা ফ্রন্ট জুড়ে শত্রুদের এই কর্নড বিফের খুব খ্যাতি। কখনো প্রধানত এরই জন্যে আমরা আক্রমণ করতে করতে শত্রুদের ঘাঁটি অবধি ধেয়ে যাই। কারণ আমাদের খাবার দাবার সাধারণত অতি বিশ্রী এবং আমাদের খিদে চিরস্থায়ী। সব শুদ্ধ ৫টা টিন আমরা জোগাড় করেছি। ওদের লোকেরা বেশ যত্ন পায়। আমাদের এই খিদের যন্ত্রণা, শালগমের চাটনি আর একটুখানি করে মাংসের টুকরোর কাছে এটা যেন বিরাট ভোজের মতো লাগে। আমরা তাই খেতে কাড়াকাড়ি লাগিয়ে দিই। ভেস্টুস একটা সাদা ফরাসি পাউরুটি তার পেটিতে কোদালির মতো গুজে রেখেছে। এক কোণে একটু রক্ত লেগে গেছে, সেটা কেটে বাদ দেওয়া যেতে পারে। তবু ভালো, আমরা শেষটায় কিছু ভদ্ররকম খাবার খেতে পেলুম। এখন আমাদের শরীরে বল সঞ্চয়ের প্রয়োজন আছে। একটা ভালো গোফা আমাদের কাছে যতখানি দরকারি, যথেষ্ট খেতে পাওয়াও তাই। দুয়েতেই আমাদের জীবন রক্ষা হয়। সেই কারণে আমাদের খাবারের লোভ এত বেশি। ইয়ার্ডেন পুরো ২ বোতল ক্যানিয়াক জোগাড় করেছে। সে দুটোকে আমরা ভাগাভাগি করে পান করি। সন্ধ্যার আশীর্বাদ বর্ষিত হতে শুরু হয়। রাত্রি আসে। খানা ডোবার মধ্যে থেকে একটা ঘন কুয়াশা জেগে উঠতে থাকে। দেখে মনে হয় যেন প্রেতলোকের কতই না রহস্য খানা ডোবাগুলোতে ভরা রয়েছে। গা শীত করে। আমি পাহারায় দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে থাকি। আক্রমণের পর বরাবর যেমন হয়ে থাকে, আমার দেহ মনে আর শক্তি যেন নেই। আপন মনে যে কিছু ভাবব তারও ক্ষমতা নেই। প্যারাশুটের আলো আকাশে উঠতে থাকে। আমার হাত যেন হিম হয়ে আসে, গা শিরশির করতে থাকে। রাত্রিটা যে খুব ঠান্ডা তা নয়, কেবল এই হিম কুয়াশাটাই ভারী ঠান্ডা। এই রহস্যময় হিম কুয়াশা এ যেন মরা মানুষগুলোর গা থেকে উঠে ধীরে ধীরে বাতাস ছেয়ে ফেলেছে, তাদের বুক থেকে জীবনের অবশেষটুকু পর্যন্ত শুষে নিচ্ছে। কোথা থেকে যেন খাবারের টিনের ঠন ঠন শব্দ আসছে শুনতে পাই। সঙ্গে সঙ্গে গরম খাবারের জন্যে বড় ইচ্ছা জাগে। পাহারা বদলের সময়টুকু কোনো মতে অপেক্ষা করে কাটাই। তারপর গোফায় ফিরে গিয়ে ১ ভাঁড় চর্বিতে ভাজা জব পাই। খেতে বেশ লাগে। আস্তে আস্তে সবটা খেয়ে ফেলি। গোলাবর্ষণ থেমে গেছে বলে সকলে বেশ একটু ফুর্তিতে আছে। এইভাবে ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন কেটে যায়। একবার আক্রমণ, একবার প্রত্যাক্রমণ। ক্রমে ক্রমে মৃতদেহে মাঠের গর্তগুলো ভরে উঠতে থাকে। অধিকাংশ আহত, যারা বেশি দূরে পড়ে নেই তাদের আমরা নিয়ে আসতে পারি। কিন্তু অনেককেই বহুক্ষণ অপেক্ষা করে থাকতে হয়। আর আমরা বসে বসে শুনতে পাই তিলে তিলে যারা মরছে তাদের গোঙানি। যখন আমাদের দিকে বাতাস বয়, বাতাসের সঙ্গে রক্তের গন্ধ ভেসে আসে। চাপ চাপ রক্তের একটা মেদো গন্ধ। এই পচা গন্ধে আমাদের গা যেন গুলিয়ে আসে। একদিন সকালবেলা আমাদের ট্রেঞ্চের সামনে ২টি প্রজাপতি খেলা করে বেড়াচ্ছে। হলুদ বর্ণ ২টি প্রজাপতি, ডানায় তাদের লাল ফোঁটা। এদের বলে গন্ধপাশানি প্রজাপতি। কিসের সন্ধানে তারা এখানে এসেছে কে জানে। কয়েক ক্রোশের মধ্যে গাছও নেই, ফুলও নেই। একটা মরার মাথার দাঁতের পাটির উপর তারা দুটিতে স্থির হয়ে বসল। এখানকার পাখিগুলিও বেশ নির্ভয়। অনেকদিন ধরে আমাদের যুদ্ধ তাদের গা সওয়া হয়ে গেছে। প্রতিদিন সকালে ওই নোম্যান্স ল্যান্ড থেকে ভারুই পাখি আকাশে উড়ে যায়। ১ বছর আগে তাদের আমরা বাসা গড়তে দেখেছি। বাচ্চাগুলো দেখতে দেখতে বড় হয়ে উঠল। কিছুদিনের জন্যে ইঁদুরগুলোর হাত থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি। ওরা গেছে ওই বেয়ারিশ জমিতে। তার কারণ আমরা জানি। তারা মরা খেয়ে মোটা হতে গেছে। তাদের দেখি আর আমরা মার দিই। রাত্রিবেলা শত্রু শ্রেণীর পিছনে আবার সেই ঘর ঘর ধ্বনি শোনা যায়। সারাদিন অল্প স্বল্প গোলাবর্ষণ চলে। কাজেই আমরা ট্রেঞ্চ মেরামত করবার সুবিধে পেয়ে যাই। লড়িয়ে উড়োজাহাজগুলো আমাদের বেশি জ্বালাতন করে না। কিন্তু ওই পর্যবেক্ষণের উড়োজাহাজগুলোকে আমরা দু চক্ষে দেখতে পারি নে। আমরা কোথায় আছি না আছি ওরা গিয়ে খবর দেয়। ওরা আসবার ২ মিনিট পরেই আমাদের উপর স্ন্যাপনেল আর বড় গোলা এসে পড়তে থাকে। এমনি করে একদিন আমাদের ১১ জন লোক মারা পড়েছে। তার মধ্যে ৫ জন স্ট্রেচার বাহক। ২ জনের দেহ এমন থেতলে গিয়েছিল যে ইয়ার্ডেন তামাশা করে বললে যে দেয়ালের গা থেকে চামচে করে তোলে ওদের এখন খাবারের টিনে ভরা চলে। আর একজনের কোমর থেকে পা পর্যন্ত আধখানা দেহ ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল। ট্রেঞ্চের গায়ে সে ছিটকে পড়ল। তার মুখ হলদে হয়ে গেছে। ঠোঁটে তখন একটা জ্বলন্ত সিগারেট। হঠাৎ আবার গোলাবৃষ্টি শুরু হয়। আমরা দুশ্চিন্তার উদ্বেগে উঠে বসি। আক্রমণ, প্রত্যাক্রমণ, ধাবন, প্রত্যাবর্তন।
এই সমস্ত কথা, কিন্তু এদের অর্থ কি? আমরা অনেক লোক হারিয়েছি, অধিকাংশই রং রুট। আমাদের দল পূরণ করবার জন্য নতুন সৈন্য পাঠানো হয়েছে। এরা একেবারে আনকরা সেনাদল, অল্প বয়সের ছেলে দিয়ে গড়া। সবে গেল বছর তারা দলে ভিড়েছে। সামরিক শিক্ষা পায়নি বললেই চলে, কেবল অনুমানমূলক জ্ঞান নিয়ে তারা যুদ্ধক্ষেত্রে এসেছে। হাতবোমা কাকে বলে তারা তা জানে, এ কথা ঠিক, কিন্তু আড়াল কাকে বলে তাদের কোনো ধারণাই নেই। বিশেষত যেটা আরও দরকার, আড়াল খুঁজে বার করবার চোখ, তাই তাদের নেই। মাটির গায়ে যদি একটা খাঁজ থাকে, তো অন্তত তা 18 ইঞ্চি উঁচু না হলে তাদের চোখেই পড়বে না। যদিও নতুন সৈন্যের আমাদের দরকার আছে, কিন্তু রংরুটদের কাছ থেকে আমরা কাজ যত পাই, ঝঞ্ঝাট পাই তার চেয়ে বেশি। এক ভীষণ যুদ্ধক্ষেত্রে তারা মাছির মতো পালে পালে মারা পড়ে। আজকালকার এই ঘাঁটি থেকে যুদ্ধের প্রথায় জ্ঞান এবং অভিজ্ঞতা দরকার সবচেয়ে বেশি। আজকালকার দিনে যা দরকার তা হচ্ছে মাটির গায়ে প্রত্যেকটি খাঁজ টাঁচ এক পলকে চিনে নেবার চোখ, প্রত্যেক বিভিন্ন রকমের গোলার শব্দ চেনবার কান, কোথায় সে গোলা পড়বে, কেমন করে ফাটবে এবং কী উপায়ে তা থেকে আত্মরক্ষা করতে হবে তা চট করে স্থির করবার আন্দাজ। বাচ্চা রংরুটেরা এর কিছুই জানে না, তারা মারা পড়ে। তার কারণ স্ন্যাপনেলের সঙ্গে বড় গোলার শব্দের পার্থক্য ধরতে পারে না। তারা দলে দলে ধ্বংস হয়, তার কারণ কোথায় পেছনে বহু দূরে বড় বড় গোলা ফাটার শব্দ আসছে সেই দিকে তারা কান পেতে থাকে। এদিকে ছোট গুলির দিকে তাদের কোনো হুঁশ নেই। চারিদিকে ছড়িয়ে না পড়ে তাই তারা ভেড়ার মতো এক জায়গায় জড়াজড়ি করে। এমনকি আহতরাও উড়োজাহাজ চালকের হাতে খরগোশের মতো মারা পড়ে। ট্রেঞ্চের এক অংশে হঠাৎ হিমেলস্টোসের সঙ্গে আমার দেখা। আমরা দুজনেই একটা গোফায় প্রবেশ করলাম। দম বন্ধ করে আমরা সকলে বসে আছি, কখন আক্রমণ হবে তারই প্রতীক্ষায়। যখন আমাদের বেরোবার সময় এলো, সেই উত্তেজনার মুখে হঠাৎ আমার মনে হলো হিমেলস্টোস কোথায়। গোফার মধ্যে এক লাফে প্রবেশ করে দেখলুম আহতদের মতো ভান করে এক কোণে সে পড়ে রয়েছে। তার মুখ অত্যন্ত অপ্রসন্ন, ভীষণ ভয় পেয়েছে। এটা তার পক্ষেও নতুন বটে, কিন্তু বাচ্চা রংরুটরা বাইরে যাবে আর সে এখানে আরামে শুয়ে থাকবে, এ দৃশ্য আমার অসহ্য হলো। আমি বললুম, বেরিয়ে যাও। সে নড়ে না, তার ঠোঁট কাঁপতে থাকে, গোঁফ কুঞ্চিত হয়। বেরও! সে পা গুটিয়ে নিয়ে দেয়ালের গায়ে গুঁড়ি মেরে বসে খেকি কুকুরের মতো দাঁত খিঁচুতে থাকে। আমি তার হাত ধরে টেনে তোলার চেষ্টা করি। সে ষাঁড়ের মতো চেঁচিয়ে ওঠে। আমার আর সহ্য হয় না। আমি তার টুটি ধরে ঝাঁকুনি দিতে দিতে বলি, জড়পিণ্ড কোথাকার, বেরো বলছি! কুকুর কোথাকার, কুকুরের অধম! বেরোবি কি না? দেয়ালে তার মাথা ঠুকতে থাকি। গরু কোথাকার! পাঁজরে লাথি লাগিয়ে বলি, শুয়োর কোথাকার! তাকে টানতে টানতে দরজার কাছে নিয়ে যাই। আমাদের আক্রমণের আর একটা তরঙ্গ এসে পৌঁছেছে। তাদের সঙ্গে একজন লেফটেন্যান্ট। তিনি আমাদের দেখতে পেয়ে চেঁচিয়ে ওঠেন, এগো এগো, দলে যোগ দাও, এসো! আমার এত মার ধরেও যা হয়নি, এক হুকুমে তাই হয়ে যায়। হিমেলস্টোস আদেশ শুনতে পায়, চারিদিকে একবার তাকিয়ে দেখে, যেন জেগে উঠেছে, তারপর লাফিয়ে বেরিয়ে পড়ে। আমি তার পেছনে পিছনে লক্ষ্য রেখে চলি। আবার সে সেই কুচকাওয়াজের মাঠের চটপটে হিমেলস্টোস, যে লেফটেন্যান্টকেও ছাড়িয়ে বহুদূর এসে গেছে। যে কয়েক ঘন্টা বিশ্রাম পাই, আমরা নতুন রংরুটদের শিক্ষিত করি। ওই যে লাট্টুর মতো ঘুরতে ঘুরতে একটা জিনিস আসছে দেখছো, ওটা একটা মটার। নিচু হয়ে থাকো, পরিষ্কার মাথার উপর দিয়ে চলে যাবে, কিন্তু যদি এদিকে আসতে থাকে তো দৌড় দেবে। মটারের কাছ থেকে দৌড়ে পালিয়ে বাঁচা অসম্ভব নয়। তাদের কানকে আমরা ছোট গোলায় অস্পষ্ট গুঞ্জন ধ্বনি, যার শব্দ সহজে কানে পৌঁছায় না, তার প্রতি সচেতন করে তুলি। আমরা বুঝিয়ে দিই বড় গোলার শব্দ দূর থেকে পাওয়া যায়, এই ছোট গোলাগুলি বেশি বিপজ্জনক। এরোপ্লেনে তাড়া করলে কেমন করে আড়ালে যেতে হয়, কেমন করে মরার ভান করতে হয়, কেমন করে হাত বোমা ছুড়লে মাটিতে পড়বার ঠিক 8 সেকেন্ড আগে ফাটে, এইসব আমরা তাদের শেখাই। কেমন করে বিদ্যুৎ বেগে গাড়ার মধ্যে লাফিয়ে পড়তে হয়, কেমন করে এক মুঠো বোমার সাহায্যে একটা ট্রেঞ্চ পরিষ্কার করে ফেলা যায়, এইসব শেখাই। গ্যাসের বোমার শব্দ কেমন তাদের শিখিয়ে দিই। মৃত্যুর হাত থেকে বাঁচবার সব রকম কায়দা কানুন তাদের শিখিয়ে দিই। তারা শোনে, তারা বেশ শিক্ষাপ্রবণ, কিন্তু যখনই বিপদ শুরু হয়, উত্তেজনার মুখে তারা সব ভুল করে বসে। ভেস্টুস পিঠে একটা মস্ত বড় ক্ষত নিয়ে মাটির উপর দিয়ে হেঁচড়ে আসে। প্রতিবার শ্বাস নেওয়ার সঙ্গে সেই ক্ষত দিয়ে তার ফুসফুস বার হয়ে পড়ছে। সে গঙিয়ে ওঠে, হয়ে গেছে পাউল। যন্ত্রণায় সে হাত কামড়াতে থাকে। এই বীভৎস দৃশ্য দেখা আমাদের অভ্যাস হয়ে গেছে।
আমরা দেখেছি মাথার খুলি উড়ে গেছে, কিন্তু তখনও মানুষটা বেঁচে আছে। দুপা কাটা মানুষকে আমরা দৌড়তে দেখেছি। একজন ল্যান্স কর্পোরালকে থ্যাতলানো হাঁটু টানতে টানতে এক হাতে ভর করে ১.৫ মাইল হেঁচড়ে যেতে দেখেছি। একজনকে ফাটা পেটের মধ্যে দিয়ে ঝুলে পড়া নাড়ি ভুড়ি দু হাতে করে ধরে হাসপাতাল অবধি হেঁটে যেতে দেখেছি। আমরা মুখহীন, মুখমণ্ডলহীন, থুতনি ভাঙা মানুষ দেখেছি। আমরা এমন লোক দেখেছি যে পাছে রক্তপাতে মারা যায়। এই ভয়ে পুরো ২ ঘন্টা হাতের একটা শির দাঁতে টিপে ধরে আছে। সূর্য ডুবে যায়, রাত্রি আসে, জীবন যেন শেষ হয়ে গেছে। এত হাঙ্গামা হুজ্জতের পরেও আমরা যে মাটিটুকুর উপর শুয়ে আছি তার দখল ছাড়িনি। শত্রুরা মাত্র কয়েকশো গজ দখল করতে পেরেছে। তার প্রতি গজের জন্যে অন্তত একজন করে প্রাণ দিয়ে এসেছে। আমরা পালা বদল করে ছুটি পেয়েছি। গাড়িতে করে আমরা ফিরে চলি। পায়ের তলায় চাকার ঘর ঘর। আমরা একভাবে দাঁড়িয়ে আছি। যেই ডাক শুনেছি, তার খবরদার! আমাদের হাঁটু কুঁকড়ে যাচ্ছে। যখন আমরা এসেছিলুম তখনও গ্রীষ্মকাল ফুরোয়নি। গাছপালা তখনও সবুজ ছিল। এখন হেমন্ত এসেছে। ধূসর হিমাচ্ছন্ন রাত্রি। লরি থামতে আমরা নেমে পড়ি। দুপাশ থেকে সেনাদলের আর কোম্পানির নম্বর হেঁকে যায়। প্রত্যেক হাঁকে এক এক দল আলাদা হয়ে সরে দাঁড়ায়। সামান্য কয়েকটি ধুলো কাদা মাখা রক্তহীন সৈনিক। যে কজন বাকি আছে, নিতান্তই সামান্য। কে একজন আমাদের কোম্পানির নম্বর ডাকছে। হ্যাঁ, আমাদের কোম্পানির কমাদাই বটে। ওরও চোট লেগেছে দেখছি, হাতটা ফেটিতে ঝুলছে। আমরা তার কাছে এগিয়ে যাই। আমি, কার্ট আর আলবার্ট এক জায়গায় গিয়ে দাঁড়াই। আমরা শুনতে পাই আমাদের কোম্পানির নম্বর বারবার ডাকা হচ্ছে। অনেকক্ষণ ধরে ডেকেই চলল, কিন্তু আমাদের দলের অধিকাংশই যে জমের বাড়ি কিংবা হাসপাতালে, তাদের কানে ডাক গিয়ে পৌঁছায় না। আবার একবার, সেকেন্ড কোম্পানি, এইদিকে। তারপর আরেকটু নরম সুরে, সেকেন্ড কোম্পানির আর কেউ নেই? তিনি চুপ করেন, তারপর কর্কশভাবে বলেন, এই কি সব? আদেশ দেন, সংখ্যা বলো। ক্লান্ত সুর হেঁকে যায়, ১, ২, ৩, ৪, ৩২-এ গিয়ে থেমে যায়। অনেকক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন হয়, আর কেউ? একটু অপেক্ষা করে, তারপর হুকুম আসে, সেকেন্ড কোম্পানি, সহজভাবে হেঁটে চলো। সকালবেলা, একসার মানুষ, ছোট্ট একসারি লোক পা ফেলতে ফেলতে চলে যায়। ৩২ জন লোক। আমাদের দলকে পুনর্গঠিত করবার জন্যে অনেক পিছনের এক মাঠে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের কোম্পানিতে এখন ১০০ জনের উপর লোক দরকার। যখন আমরা ছুটি পাই চারিদিকে ঘুরে বেড়াই। ২ দিন পরে হিমেলস্টোস আমাদের কাছে এসে পৌঁছায়। ট্রেঞ্চে যাবার পর থেকে তার দর্প চূর্ণ হয়ে গেছে। সে এখন আমাদের সঙ্গে ভাব করতে চায়। আমারও আপত্তি নেই, কারণ আমি দেখেছি হাইয়ে ভেস্টুসের পিঠে যখন চোট লাগে কেমন করে হিমেলস্টোস তাকে নিয়ে এসেছিল। তাছাড়া খাবারের দোকানে আমাদের পকেট খালি হয়ে গেলে সে আমাদের সঙ্গে বেশ ভদ্র ব্যবহার করেছে। কেবল ইয়ারডেন এখনো সন্দিগ্ধ, সে নিজেকে তফাতে রাখে। কিন্তু শেষটা হিমেলস্টোস ইয়ারডেনেরও অন্তর জয় করে। হিমেলস্টোস বলে যে বড় বাবুর্চি ছুটিতে চলে গেছে, সে তার জায়গায় কাজ করবে। প্রমাণস্বরূপ সে আমাদের জন্য ২ পাউন্ড চিনি আর বিশেষ করে ইয়ারডেনের জন্য ৮ পাউন্ড মাখন বার করে। সে এ বন্দোবস্ত করে দেয় যাতে আমরা ৩-৪ দিনের জন্য রান্নাঘরে আলু আর শালগমের খোসা ছাড়ানোর কাজে নিযুক্ত হই। সেখানে কদিন সে আমাদের রাজভোগে রাখে। একজন সৈনিকের সুখের জন্য দুটো জিনিস দরকার, ভালো খাবার আর বিশ্রাম। কিছুদিনের জন্য এ দুটোই আমরা উপভোগ করতে লাগলুম। ভেবে দেখতে গেলে এ কিছুই নয়, কিন্তু ওই ভাবনা জিনিসটা আমরা এখন দূর করে দিয়েছি। কাল আমরা অগ্নিবর্ষণের তলায় ছিলুম, আজ হাসি ঠাট্টা আমোদ ফুর্তি করে বেড়াচ্ছি। সমস্ত দেশ রোপটে ফিরছি। আগামীকাল হয়তো আবার ট্রেঞ্চে যেতে হবে। কিন্তু যতক্ষণ আমরা এই মাঠের মধ্যে রয়েছি, ফ্রন্টলাইনের দিনগুলোর কথা আমাদের মনেই নেই। সেগুলো নোড়ার মতো আমাদের মধ্যে তলিয়ে গেছে। চোখ কান বুজে ভয় জিনিসটাকে অনায়াসে সহ্য করতে পারা যায়, কিন্তু ওই নিয়ে ভাবতে গেলে বহুদিন আগেই আমরা ধ্বংস হয়ে যেতুম। যখন ফ্রন্ট লাইনে যাই তখন আমরা যেন হিংস্র পশু হয়ে যাই। যখন বিশ্রাম করি তখন আমরা হাঘরের মতো চারিদিকে ঘুরে বেড়াই। এছাড়া আমাদের করবার কিছু নেই। যেমন করে হোক আমাদের বাঁচতে হবে। অযথা ভাবের উচ্ছ্বাসে নিজেদের ভারাক্রান্ত করে আমাদের কোনো লাভ নেই। শান্তির সময়ে এসব শোভা পায়, কিন্তু লড়াইয়ের মাঠে এগুলোর কোনো দাম নেই। কেমেরিক মারা গেছে, হাইয়ে ভেস্টুস মৃত্যুশয্যায়। হান্স ক্রামেসের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে। মার্টেন্সের দুটো পাই হারিয়েছে। বেইয়ের মারা গেছে।
হ্যামমেল্লিং মারা গেছে। 120 জন আহত হয়ে এখানে নানা জায়গায় পড়ে রয়েছে। কিন্তু তাতে আমাদের কি? আমরা তো এখনো বেঁচে আছি। যদি তাদের বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হতো, তো দেখিয়ে দিতুম তাদের জন্য আমাদের দরদ কতখানি, তাদের জন্য আমরা কতখানি আত্মত্যাগ করতে পারি। আমাদের সঙ্গীরা মারা গেছে, আমাদের কিছু করবার হাত নেই। তারা বিশ্রাম লাভ করছে। কে জানে আমাদের ভাগ্যেই বা কি আছে। আমরা যতক্ষণ পারি আরাম করব, ঘুমোবো, খাবো দাবো, তামাক ফুঁকবো, মদ খাবো, যাতে একটুও সময় না বৃথা যায়। জীবন বড় সংকীর্ণ। লোকে বলে আমরা নাকি সবই ভুলে যেতে পারি, আর তাই যাইও। আসলে কিন্তু ভুলিনি আমরা কিছুই। ফ্রন্টের বিভীষিকা যখন আমাদের উপর গাঢ় ছায়া বিস্তার করে, তার সম্বন্ধে আমরা কঠোর কর্কশ রকমের পরিহাস করি। যখন কেউ মারা যায় আমরা বলি লোকটা গদ্দেছে। এরকম সব বিষয়ই। এমনই করে আমরা পাগল হওয়ার হাত থেকে বেঁচে যাই। খবরের কাগজে সৈনিকদের কত ফুর্তির কথা ছাপা হয়। তারা লেখে ফ্রন্টে যাবার আগের দিন আমরা নৃত্য উৎসবে বন্দোবস্ত করি। এসব বাজে কথা। আমরা যে ওইরকম করি তার কারণ প্রাণের ফুর্তি নয়। তার কারণ অমন ধারা না করলে আমরা হাড়গোড় ভাঙা হয়ে যেতুম। এমনই করে জোর করে ফুর্তি না করলে বেশি দিন আমরা টিকে থাকতে পারতুম না। আমাদের মনের অবস্থা মাসের পর মাস তিক্ত থেকে তিক্ততর হয়ে ওঠে। কাছারি ঘরে আমার ডাক পড়ে। কামাদা আমাকে একটা ছুটির ছাড়পত্র আর যাতায়াতের পাস দেন, আর আমার যাত্রা যেন সুখের হয় এই ইচ্ছা প্রকাশ করেন। যাতায়াত 3 দিন, ছুটি 14 দিন, সব শুদ্ধ আমি 17 দিন ছুটি পেয়েছি। এ এমন কি বেশি হলো? আমি বলি যাতায়াতের জন্য 5 দিনের ছুটি পেতে পারি না। বেন্টিঙ্ক আমার ছাড়পত্রটা দেখিয়ে বলেন যে শীঘ্রই আমাকে ফ্রন্টে ফিরে যেতে হবে না। আমার ছুটির পর মাঠের ধারে একটা তাঁবুতে আমাকে ট্রেনিংয়ের কাজে যেতে হবে। কাট আমাকে উপদেশ দেয়, চেষ্টা করো সমর বিভাগের বড় ছাউনিতে কোনো একটা কাজ জোগাড় করে নিতে, এবং বলে বুদ্ধিমান হও তো সেই কাজে শেষ পর্যন্ত লেগে থেকো। আরও 8 দিনের আগে আমার যাবার ইচ্ছে ছিল না, কারণ দিনগুলো বেশ কাটছে। ওই 8 দিন ওই জায়গায় আমাদের দলকে থাকতে হবে। আমি 2 সপ্তাহের মতো চলে যাব, সৌভাগ্য বটে, কিন্তু আমি ফিরে আসবার আগে কি ঘটে যাবে বলা যায় না। এইসব সঙ্গীদের সঙ্গে আবার কি আমার দেখা হবে? ভেস্টুস তো ইতিমধ্যেই মারা গেছে, এবার কার পালা? সবার খেতে খেতে প্রত্যেকের মুখের দিকে আমি একে একে তাকাই। আলবের্ট আমার পাশে বসে চুপ করে ধোঁয়া ছাড়ে। আমরা বরাবর একসঙ্গে কাটিয়েছি। অপরদিকে বসে কাঠ। তার কাঁধ ঝুলে পড়েছে, গোদা গোদা হাত আর শান্ত স্বর, উঁচু দাঁত আর প্রাণখোলা হাসি নিয়ে মূলের, পিটপিটে চোখ ইয়াডেন, লেয়ার একগাল দাড়ি গজিয়ে যেন 40 বছরের বুড়ো বনে গেছে। পরের দিন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি রেল স্টেশনে গিয়ে পৌঁছাই। আলবের্ট আর কার্ট আমার সঙ্গে আসে। সেখানে পৌঁছে শুনি এখনো গাড়ির 2 ঘন্টা দেরি আছে। ওরা দুজনে কাজে চলে যায়। আমরা পরস্পরের কাছে বিদায় নিই। গাড়ির পর গাড়ি বদল করে। সরাইখানার পর সরাইখানায় খেয়ে কত জায়গায় বিশ্রাম করতে করতে আমি চলতে থাকি। অবশেষে প্রাকৃতিক দৃশ্য মলিন রহস্যময় পূর্ব পরিচিত দৃশ্যে পরিণত হয়। পশ্চিমের জানলার ফাঁক দিয়ে গ্রাম, খড়চালের সাদা রং করা কাঠের ঘর, পড়ন্ত আলোয় ঝিনুকের মতো ঝকঝকে শস্যক্ষেত্র, ফলের বাগান, গোলাবাড়ি, বুড়ো নেবু গাছ, সব হু হু করে বেরিয়ে যায়। স্টেশনের নামগুলো চেনা চেনা ঠেকতে থাকে। আমার বুক দুরু করতে থাকে। রেলগাড়ি এগিয়েই চলে, এগিয়েই চলে। আমি জানলা ধরে দাঁড়িয়ে থাকি। এইসব নামগুলির মধ্যে আমার কৈশোরের জগৎ সীমাবদ্ধ ছিল। টানা মাঠ আর শস্যক্ষেত্র। মাঠ যেখানে আকাশের গায়ে মিশে গেছে, সেখান দিয়ে ভেড়ার পাল গুটি গুটি চলেছে। রেললাইনের একটা বেড়ার ধারে চাষারা দাঁড়িয়ে অপেক্ষা করছে। মেয়েরা হাত নাড়ছে, ছেলেরা জাঙালের ওপর খেলা করছে। এ রাস্তাটা ওই গ্রামের মধ্যে চলে গেছে, মসৃণ রাস্তা। এখানে কামানের গাড়ি চলে না। সন্ধ্যা হয়। রেলগাড়ি যদি ঘর ঘর শব্দ না করত, আমি হয়তো ডাক ছেড়ে কেঁদে উঠতুম। বহু দূরে আকাশের গায়ে নীল রঙের পর্বত শ্রেণী জেগে ওঠে। ডলপেনবের্গের উঁচু উঁচু সীমারেখা দেখে চেনা যায়। পাহাড়টা বনের পাড়ে খাড়া হয়ে আছে, পাহাড়ের ওপারেই শহর। একটা চৌমাথা। আমি জানলার ধারে দাঁড়িয়ে আছি, সেখান থেকে কোনো মতেই নড়তে পারি নে। অপর সকলে তাদের মোটা ঘাট নিয়ে বেরিয়ে যাবার জন্য তৈরি হয়। আমি ওই পরিচিত যে রাস্তাটা পেরিয়ে এলুম, বারবার ওর নাম বলতে থাকি, ব্রেমেস্ট্রাসে, ব্রেমেস্ট্রাসে। নিচের রাস্তায় সাইকেল করে লরিতে করে লোক যাচ্ছে। ছাই রঙের গলিটা,
এ যেন আমাকে আমার মায়ের মতো আলিঙ্গন করে ধরে। তারপর রেলগাড়ি থামে, স্টেশনের গোলমাল কমে আসে। আমি আমার জিনিসপত্র বেঁধে নিয়ে রাইফেল হাতে করে সিঁড়ি দিয়ে নেমে পড়ি। প্ল্যাটফর্মের চারদিকে একটা চোখ বুলিয়ে দেখি। যারা আসছে যাচ্ছে তাদের কাউকেই আমি চিনি নে। স্টেশনের ধার দিয়ে ছোট নদীটি পথ ঘেঁষে বেগে বয়ে চলেছে। ওইখানে লেবু গাছের সামনে চৌকি পাহারার চৌকো বুরুজটা খাড়া রয়েছে। এখানে আমরা কতদিন বসেছি, মনে হয় সে যেন কতকাল আগেকার কথা। এই সাঁকোর উপর দিয়ে বাঁধের জলের কটু গন্ধের মধ্যে দিয়ে কতবার আমরা পারাপার করেছি। সাঁকো থেকে নদীর উপর ঝুঁকে পড়ে দেখেছি ব্রিজের খুঁটি থেকে জলজ সবুজ লতাপাতা আগাছা ঝুলে পড়েছে। সাঁকোর উপর দিয়ে এপাশ ওপাশে তাকাতে তাকাতে আমি চলতে থাকি। টোপায় শ্যাওলায় ভরা নদীর জল। সরু গলি দিয়ে কুকুরগুলি মাটিতে শুকতে শুকতে চলেছে। বোঝা কাঁধে করে যাদেরই বাড়ির সামনে দিয়ে আমি চলেছি, দরজায় দাঁড়িয়ে তারা অবাক হয়ে আমায় দেখছে। ওই সেই বরফওয়ালার দোকান, যেখানে আমরা প্রথম লুকিয়ে লুকিয়ে বিড়ি টানতে শিখেছিলাম। প্রত্যেকটি চেনা দোকান চোখে পড়ছে। ওই ডাক্তারখানা, ওই তামাকের দোকান। শেষে আমি একটা পুরনো আগর আটা খয়েরি রঙের দরজার সামনে এসে দাঁড়াই। আমার হাত আর উঠতে চায় না। ধীরে ধীরে আমি দরজা খুলি। একটা আশ্চর্য রকমের সজীবতা আমার সর্বাঙ্গ ছেয়ে ফেলে। আমার চোখ ঝাপসা হয়ে আসে। আমার বুটের চাপনে সিঁড়ি মচমচ করতে থাকে। উপরে একটা দরজা খোলার শব্দ হয়। কে যেন সিঁড়ির রেলিংয়ে ঝুঁকে দেখছে। রান্নাঘরের দরজা খোলা। সেখান থেকে আলুর কেকের খুশবোতে সারা বাড়িটা ভর্তি হয়ে গেছে। ঝুঁকে পড়ে দেখছিল ও আমার দিদি। এক মুহূর্তের জন্য আমি লজ্জা পেয়ে মাথা নিচু করিনি। তারপর আমার টোপ খুলে নিয়ে উপর দিকে তাকাই। হ্যাঁ, আমার বড় বোনই বটে। সে বলে, পাউল, পাউল। আমি মাথা নিচু করি। সরু সিঁড়ির গায়ে আমার পিঠের বোঝা ধাক্কা খায়। রাইফেলটা ভয়ানক ভারী। দিদি একটা দরজা খুলে চেঁচিয়ে ডাকে, মা, মা, পাউল এসেছে। আমি দেয়ালে ঠেস দিয়ে যত জোরে পারি আমার লোহার টোপ আর রাইফেল মুঠিয়ে দাঁড়িয়ে থাকি। এক ধাপও আমি উঠতে পারি নে। আমার চোখের সামনে থেকে সমস্ত সিঁড়িটা মিলিয়ে যায়। বন্দুকের কুদোয় ভর দিয়ে দাঁতে দাঁত চেপে আমি দাঁড়িয়ে থাকি। একটা কথাও কইতে পারি নে। দিদির গলার আওয়াজ পাওয়া মাত্র আমি যেন সব শক্তি হারিয়ে ফেলেছি। প্রাণপণে হাসবার চেষ্টা করি, কথা কইবার চেষ্টা করি, কিন্তু কোনো শব্দ বার হয় না। আমি সিঁড়ির ধাপের উপর অসহায় ভাবে আকাট মেরে দাঁড়িয়ে থাকি। কাঁদব না মনে করি, তবু আমার দুই গাল বেয়ে চোখের জল গড়াতে থাকে। দিদি ফিরে এসে বলে, কি হয়েছে, ব্যাপার কি? তখন আমি নিজেকে সামলে নিয়ে সিঁড়ি বেয়ে টলতে টলতে উঠতে থাকি। বন্দুকটা এক কোণে ঠেসিয়ে রেখে আমার তল্পিতল্পাগুলোকে নামিয়ে টোপটাকে তার উপর ফেলে গলা ছেড়ে বলে উঠি, একটা রুমাল এনে দাও। আমার দিদি দেরাজ থেকে একটা ঝাড়ন বার করে দেয়। আমি মুখটা মুছে ফেলি। এইবার মার গলা শুনতে পাই। শোবার ঘর থেকে আওয়াজ আসছে। আমি দিদিকে জিজ্ঞেস করি, মা কি শুয়ে আছেন? সে বলে, মা অসুখে ভুগছেন। আমি মায়ের কাছে গিয়ে তার হাত ধরে খুব শান্ত স্বরে বলি, আমি এসেছি মা। অস্পষ্ট আলোর মধ্যে মা চুপ করে শুয়ে থাকেন। তারপর উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করেন, তোর কি চোট লেগেছে? মনে হয় যেন তার দৃষ্টি আমার সর্বাঙ্গ ছুঁয়ে ছুঁয়ে দেখছে। না মা, আমি ছুটি পেয়েছি। মার মুখ বড় সাদা হয়ে গেছে। আলো জ্বালতে আমার ভয় হয়। মা বলেন, তুই এলি, কোথায় হাসি খুশি করে বেড়াবো? না, আমি বিছানায় পড়ে পড়ে কাঁদছি। আমি বলি, মা, অসুখ করেছে কি? মা বলেন, আজ আমি একটু উঠব। আজ ভাবছিলুম টেপারির চাটনিটা খুলব। তোর খেতে খুব ভালো লাগে না রে? হ্যাঁ মা, অনেকদিন ওটা খাওয়া হয়নি। দিদি হেসে বলে, তুমি আসবে আমরা বোধহয় টের পেয়েছিলুম। ঠিক তুমি যা ভালোবাসো। আজ আলুর কেক তৈরি হচ্ছে, তার উপর টেপারির চাটনিও হলো। আমি বলি, তার উপর আজ শনিবার। মা বলেন, আমার পাশে এখানে বস। মা আমার দিকে তাকান। আমার হাতের পাশে মায়ের হাত ভারী শীর্ণ, দুর্বল, রক্তহীন মনে হয়। আমরা বেশি কথা কই না। মা বেশি কিছু জিজ্ঞেস করেন না। এতে আমিও খুশি হই। বলবারই বা কি আছে? যা কিছু চাইতে পারি সবই তো আমি পেয়ে গেছি। যুদ্ধের মধ্যে থেকে নিরাপদে ফিরে এসে মায়ের পাশে বসেছি।
এর বেশি আর কি চাই? হেসেলে আমার দিদি দাঁড়িয়ে রাত্রে রুটি তৈরি করতে করতে গান গাইছে। আমি বেশ জানি যে টোপারির চাটনিটুকু অনেক দিন ধরে ওরা সংগ্রহ করে রেখেছেন আমারই জন্যে। আমি মার বিছানার পাশে বসে থাকি। জানালার ভিতর দিয়ে বাগানে বাদাম গাছগুলোর খয়েরি আর সোনালি রং ঝকঝক করছে দেখা যায়। আমি প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিজের মনে মনে বলতে থাকি, ঘরে এসেছি, ঘরে ফিরে এসেছি। কিন্তু একটা অপরিচয়ের ভাব যেন কিছুতেই কাটতে চায় না। এই তো আমার মা, এই আমার দিদি, ওই সেই কাঁচের বাক্সে আমার সংগ্রহ করা প্রজাপতি কটা, মেহগনি কাঠের পিয়ানো, কিন্তু আমি যেন সেখানে নেই। আমার আর এইসবের মাঝে যেন ব্যবধান রচনা হয়ে গেছে। আমি আমার জিনিসপত্র খুলে কাঠের দেওয়া একটা গোটা অ্যাডাম আর পনির, দুটো ফৌজি রুটি, ১.৫ পোয়া মাখন, ২ টিন লিভার সসেজ, আঁচশের চর্বি আর ছোট এক পোটলা চাল বার করে বলি, এগুলো কাজে আসবে তো? মা দিদি ঘাড় নাড়েন। আমি জিজ্ঞেস করি, এখানে খাবার দাবার পাওয়া বড় মুশকিল হয়েছে না? হ্যাঁ, খাবারের বড় অভাব। তোমরা ওখানে বেশ খেতে পেতে তো? আমি হেসে আমার আনা জিনিসগুলো দেখিয়ে বলি, সবসময় অবশ্য এত পেতুম না, তবে যা পেতুম তা মন্দ নয়। দিদি খাবার আনতে যায়। হঠাৎ মা আমার হাত ধরে জিজ্ঞেস করেন, ওখানে বড় বিশ্রী না রে পাউল? এর কি জবাব দেব মা? তুমি কখনোই বুঝতে পারবে না, তোমার বোঝা উচিতও নয়। তুমি মা জিজ্ঞেস করছো বিশ্রী কি না? আমি ঘাড় নেড়ে বলি, না মা, এমন কিছু খারাপ নয়। সেখানে আমরা অনেকে একসঙ্গে থাকি, কাজেই একরকম মন্দ কাটে না। হ্যাঁ, কিন্তু সেদিন এখানে ব্রেডে মেয়ের এসেছিল। সে বললে বিষাক্ত গ্যাস, তারপর আর কত কিছুর নাম করলে, বললে ওখানকার অবস্থা অতি ভীষণ। মার ভয় কেবল আমার জন্যেই। আমি কি বলবো? বলবো কি যে একদিন দেখেছিলুম শত্রুদের ৩-৩খানা ট্রেঞ্চের যত রক্ষী সব বিষাক্ত গ্যাসে অসাড় হয়ে মুখ নীল করে মরে পড়ে রয়েছে? আমি বলি, না মা, ওসব গল্প। ব্রেডেমের যা বলেছে বাড়িয়ে বলেছে। দেখো না, এই তো আমাকে, আমি তো বেশ ভালো ফিটফাট রয়েছি। মার উদ্বেগের সামনে আমি বেশ ধৈর্য রক্ষা করি। আমি রান্নাঘরে দিদির কাছে গিয়ে বলি, মায়ের কি অসুখ হয়েছে? সে ঘাড় নেড়ে বলে, ২ মাস হলো মা বিছানায় পড়েছেন। আমরা ইচ্ছে করে তোমাকে লিখিনি। অনেক ডাক্তার এসে দেখে গেছেন। একজন বলেছেন হয়তো আবার ক্যান্সার দেখা দিয়েছে। ডিস্ট্রিক্ট কমান্ডারের কাছে আমাকে হাজিরা দিতে যেতে হলো। আস্তে আস্তে রাস্তা দিয়ে চলেছি। কচিত কেউ আমার সঙ্গে কথা কইছে। কথা কইবার আমার আদৌ ইচ্ছে নেই, তাই আমি যত তাড়াতাড়ি পারি সরে পড়ছি। সেনা ব্যারাক থেকে ফেরবার পথে কেউ উচ্চস্বরে আমায় ডাকলে। আমি আনমনা ফিরছিলুম। ফিরে তাকিয়ে দেখি আমার সামনে একজন মেজর দাঁড়িয়ে। তিনি তর্জন করে ওঠেন, সেলাম করতে পারো না? আমি থতমত খেয়ে বলি, তার জন্য দুঃখিত মেজর, আমি আপনাকে দেখতে পাইনি। তিনি গর্জে ওঠেন, কেমন করে কথা কইতে হয় শেখনি নাকি? আমার ইচ্ছা করল মুখে একঘা বসিয়ে দিই, কিন্তু নিজেকে সামলে নিলুম, কারণ এর উপর আমার ছুটি নির্ভর করছে। আমি গোড়ালিতে গোড়ালি ঠেকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বললুম, আপনাকে আমি দেখতে পাইনি হের মেজর। তিনি বললেন, এবার থেকে চোখ খুলে চলবে। তোমার নাম কি? নাম বললুম। তাঁর থোতা মুখ লাল হয়ে উঠল। কোন রেজিমেন্ট? আমি সঠিক বিবরণ দিলুম। তবু তিনি বুঝতে পারেন না, বলেন, রেজিমেন্ট এখন কোথায়? আমি বলি, ল্যাঙ্গেমার্ক আর ব্রিস্টুটের মধ্যে। তিনি অবাক হয়ে বলেন, কোথায়? আমি বুঝিয়ে বলি যে সবেমাত্র ২-১ ঘণ্টা হলো আমি ছুটিতে এসেছি। ভাবলুম এইবার হয়তো শুনে চলে যাবেন, কিন্তু মোটেই তা হলো না। তিনি আরো রেগে উঠে বলেন, ও, তোমরা বুঝি ভাবো তোমাদের ফ্রন্টলাইনের চালচল এখানেও চালাবে? এখানে ওসব চলবে না। ভগবানের দয়ায় আমাদের এখানে তবু আদব কায়দা বলে একটা জিনিস আছে। যাও, ২০ পা পিছিয়ে গিয়ে ডবল মার্চ। আমি রাগে অন্ধ হয়ে যাই। আমি প্রতিবাদ করতে পারি নে। তিনি ইচ্ছে করলেই আমাকে গ্রেপ্তার করতে পারেন। কাজেই তাঁর আদেশ পালন করে আড়ষ্ট হয়ে সেলাম করে দাঁড়াই। তিনি আমায় ডেকে বলেন, তিনি আমায় শাস্তি না দিয়ে দয়া দেখাতে পেরে খুশি হয়েছেন। আমি কৃতজ্ঞতার ভাব দেখাই। যাও, ডিসমিস। আমি ঘুরে চলে যাই। এই ঘটনায় সারা সন্ধ্যাটাই মাটি হয়ে যায়। বাড়ি ফিরে গিয়ে আমার সৈন্যের পোশাক খুলে ফেলে দিই। আগেই এটা আমার করা উচিত ছিল। তারপর আমার সাধারণ পোশাক বার করে তাই পরি। পুরনো পোশাকগুলো গায়ে যেন আঁট হয়।
যুদ্ধে থাকতে থাকতে আমার শরীর ফুলে উঠেছে। কলার আটটাই কোনো মতেই গলায় আর হতে চায় না। শেষে দিদি এসে আমার গলার ফিতে বেঁধে দেয়। কিন্তু সুরটা কি ভীষণ হালকা লাগছে, মনে হচ্ছে যেন একটা পাতলা কামিজ আর পাজামা পরে রয়েছি। আরশির সামনে দাঁড়িয়ে আমি আমার চেহারা দেখি, ভারী অদ্ভুত লাগে। মা আমাকে ঘরোয়া পোশাক পরতে দেখে খুশি হন। এ পোশাকে আমাকে তার কম অচেনা লাগে। কিন্তু আমার বাবা চান যে আমি আমার সেপাই রুর্দি পরেই থাকি, যাতে তার বন্ধুদের কাছে আমায় নিয়ে যেতে পারেন। কিন্তু আমি রাজি হইনে। আমার ভারী ইচ্ছে করে চুপচাপ একা একা বসে থাকি, কিন্তু মেলা লোক মিলে তা হতে দেয় না। এক আমার মাই দেখি আমায় কোনো প্রশ্ন করেন না, কিন্তু বাবা এরকম নন। তিনি আমাকে দিয়ে কেবলই ফ্রন্টের গল্প বলাবার চেষ্টা করেন। লড়াইয়ের গল্প পেলে তিনি আর কিছুই চান না। কিছু কিছু মজার ঘটনা তাকে আমি বলি, কিন্তু তিনি জানতে চান আমি কখনো হাতাহাতি যুদ্ধ করেছি কিনা। আমি না বলে উঠে চলে যাই। শুনছিলেন এরিক মারিয়া রেমার্কের উপন্যাস অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। পড়ছিলাম এর চতুর্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।